প্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি এনটিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি ডাক্তার সামিউল আওয়াল স্বাক্ষর। প্রতিদিনের মতো আজও আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো। আজ আমাদের আলোচনার বিষয় বাল্য বিবাহের স্বাস্থ্য ঝুঁকি। এই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা করবার জন্য আজ আমাদের সাথে স্টুডিওতে রয়েছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। চলুন দর্শক, অনুষ্ঠানের শুরুতেই পরিচিত হয়ে আসি আমাদের আজকের অতিথির সাথে। ডাক্তার কোহিনুর বেগম, তিনি 1976 সালে শেরেবাংলা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি লাভ করেন। এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর এফসিপিএস ডিগ্রি লাভ করেন। বর্তমানে তিনি পপুলার মেডিকেল ও হাসপাতালে গাইনি বিভাগে কর্মরত। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই আয়োজনে। ধন্যবাদ। ম্যাডাম, বাল্য বিবাহের সংখ্যা আগের তুলনায় কমলেও এখনো হচ্ছে, এর পেছনে আসলে কি কি স্বাস্থ্য ঝুঁকিগুলো রয়েছে আপনার কাছ থেকে একটু বিস্তারিত আমরা জেনে নিতে চাই। আসলে এটা খুবই জনগুরুত্বপূর্ণ বিষয়। শহরের লোকজন হয়তো অত ভালো খেয়াল করবে না, কিন্তু একটু গ্রামে গেলে বাল্যবিবাহের ইনসিডেন্স কিন্তু অনেক আছে। এখন একটা স্ট্যাটিস্টিক্স বলি, বাল্যবিবাহ কাদের, মানে 18 ইয়ার্স বা 18 বছর আগে যদি বিয়ে দেওয়া হয় সেটাকে বাল্যবিবাহের মধ্যে পড়বো। আমাদের দেশে অ্যাডোলেসেন্টের হার হলো প্রায় 1/5, তার মানে 33 লাখ মানে অ্যাডোলেসেন্টস আছে আমাদের, এর মধ্যে অর্ধেকটা মেয়ে অর্ধেক ছেলে। এদের আগে ভাগে মানে 18 ইয়ার্স আগে বিয়ে শাদী দেওয়ার একটা প্রবণতা বেশি। আমাদের দেশে প্রায় 56% অ্যাডোলেসেন্ট গার্ল 19 ইয়ার্স আগে বিয়ে হয়ে যায়। এবং তাদের এক থেকে একটা তো বাচ্চা হয়েই যায় এর মধ্যে, এবং মাঝে মাঝে প্রেগনেন্সি হয় সেকেন্ড টাইম ইন 18 ইয়ার্স। আবার 15 বছরের আগে বিয়ে হয় প্রায় 13% অ্যাডোলেসেন্টের, কম কথা না। এবং 13% বিয়ে হয় মানে তাদের প্রেগনেন্সি হয়ে যায়। সো এটা একটা ভয়াবহ ব্যাপার, আনুপাতিক অনেক বেশি। এই পেছনে রুট কি, বিয়ে এত তাড়াতাড়ি বিয়ে দেয় কেন, সেটার কাছে অনেক কিছু কারণ। অনেক কারণের মধ্যে এটা হলো, যেমন সব যে ইচ্ছা করে দেয় তা না, পোভার্টি একটা কারণ, পোভার্টি গ্রামে। 2 নম্বর হলো সোশ্যাল সমস্যা, সোশ্যাল বাচ্চাকে ঘরে রাখার সমস্যা কিংবা ইত্যাদি। এই জন্যই অনেকের বিয়ে সাথে দেওয়া হয়ে যায় আগে। কিন্তু এই যে বিয়ে দেওয়াটা যে কত ঝুঁকিপূর্ণ সেটা বাপ মার জানা উচিত। যদিও গভর্নমেন্ট রুল করে দিয়েছে 19 বছর আগে মেয়েদের বিয়ে দেওয়া যাবে না, তবে আগে বিয়ে হয়ে যায়। আচ্ছা, তাতে সমস্যা কি? 1 নম্বর সমস্যা হলো, ও তো একটা নিজেই ছোট বাচ্চা, মানে ও যদি 15 বছর বিয়ে, তো নিজেই একটা বাচ্চা, তো ও তো এই সম্পর্কে কোনো আইডিয়াই নাই। স্ট্যাটিস্টিক্সে দেখা গেছে যে ডিফারেন্স, মানে হাজব্যান্ড আর ওয়াইফের মধ্যে ডিফারেন্স মিনিমাম 10 ইয়ার্স। এই 10 ইয়ার্সের ডিফারেন্স একটা ভদ্রলোকের সাথে ওর তো অ্যাডজাস্ট হয় না, মানসিকভাবে সে খুব পর্যদস্ত থাকে। 2 নম্বর হলো, ছোট মানুষ তো, ওর কোনো ভয়েস থাকে না সংসার, সে নিজের মতামত কিছুই দিতে পারে না, যার ফলে তারা কি হয়, বাধ্য হয় তার আগে প্রেগনেন্সি নিতে। কেন বাধ্য হয়? বিকজ তাকে প্রুভ করতে হবে যে হি ইজ ফার্টাইল। এটা প্রুভ করার জন্য চাপ দেয়, বিশেষ করে প্রান্তিক পর্যায়ের মানুষ। আর তারপরেটা হলো কি, ফ্যামিলি প্ল্যানিং তো নিতে হবে যদি প্রেগনেন্সি না নিতে চায়। এই ফ্যামিলি প্ল্যানিংয়ের কাছে আনমেট নিড, তারা 12% থাকার কথা, আরও কত নিচে, কিন্তু আনমেট 12%। এরা ফ্যামিলি প্ল্যানিং শোনেও নাই জীবনে করে দিন, আর কোথায় পাওয়া যায় সে সম্পর্কেও জানে না। তো কাজে তার আর্লি প্রেগনেন্সি হয়ে যায়। তাহলে প্রেগনেন্সি ঠেকাবার জন্য আমাদের কিছু তো করা উচিত, তাদের ফ্যামিলি প্ল্যানিং সম্পর্কে একটা আইডিয়া দেওয়া উচিত। ধরো সে ফ্যামিলি প্ল্যানিং নেয় না, প্রেগনেন্ট হয়েই গেল, তখন কি হতে পারে? যেহেতু সে খুব একটা ছোটো বাচ্চা, ওর কি ডিউরিং প্রেগনেন্সির সমস্যা হতে পারে, ডিউরিং ডেলিভারির সমস্যা হতে পারে। ডিউরিং প্রেগনেন্সি কী হতে পারে? ও তো এনিমিক, তো গ্রামের পর্যায়ে এমনিতেই সে এনিমিক থাকে, মেনস্ট্রুয়াল হাইজিন মেনটেন করে না, কাজে সমস্যা, তো এনিমিক থাকে। ওই এনিমিয়া নিয়ে একটা প্রেগনেন্সি, কাজে থ্রু দ্য হোল প্রেগনেন্সি রিমেইনস এনিমিক, তাই না? তার এনিমিয়া থাকলে কী হবে? ও নিজের সমস্যা, দুর্বলতা, খাইতে পারে এরকম, আর ওই যে বাচ্চাটা তার পেটে আসে ওটা তো সাইজে বাড়বে না, তাহলে আইজিআর হবে। এবং কোনো পর্যায়ে 2 নম্বর যেটা হয়, এই বাচ্চাদের বেশি হয় ব্লাড প্রেশার বাড়ে, এক্লামশিয়া, প্রি এক্লামশিয়া। আমরা যদি মেডিকেল কলেজের হসপিটালগুলিতে যাই, সেখানে দেখব যত এক্লামশিয়া পেশেন্ট হয় 18 বয়সের নিচে হলো সবচেয়ে বেশিগুলি, বিকজ তারা প্রোন টু ডেভেলপ, তাদের প্রিক্লামশিয়া হওয়ার চান্সটা বেশি, এই যে মর্টালিটিও বেশি। তো এই গেল কমপ্লিকেশনগুলি, তার ব্লাড প্রেশার বাড়ে। 2 নম্বর হলো তাদের এন্টিনাল চেক আপের ধারে কাছেও যায় না। এরা আজকের প্রান্তিক পর্যায়ে তারা এন্টিনালের কাছে যায় না, বিকজ ফ্যামিলির লোকজন বলে আমার 4টা বাচ্চা হয়েছে, ঘরে বসে তোমার আবার আর যাওয়া দরকার কি, এইগুলো 1 নম্বর। তাহলে তারা আনডায়াগনোস ছাড়া, মানে এন্টিনাল চেক আপ ছাড়াই কিন্তু প্রেগনেন্সি পর্যন্ত গেল, ফুল টার্ম পর্যন্ত। এরপরে কি হবে?
এরপরে যখন ব্যথা উঠবে তখন তো তারা সবসময় চাইবে গ্রামে ডেলিভারি করতে, ঘরে বসে ডেলিভারি করতে, আনট্রেন ডাই দিয়ে। কিন্তু তা তো পারবে না, হবে না, বিকজ ও তো নিজেই ছোট মানুষ, ওর পেলভিস যে প্যাসেজ দিয়ে বাচ্চা হবে সে প্যাসেজ তো ঠিক হয় নাই, তো ভালো করে ডেভেলপ হয় নাই। তাহলে কি হবে, ওই বাচ্চাটা ডেলিভারির সময় গিয়ে প্রলংড হবে লেবার, এবং মাঝে মাঝে লেবারটা অবস্ট্রাক্টেডও হবে। অবস্ট্রাক্টেড মানে আর আসবে না ওই পথ দিয়ে। তো ফলোড বাই কি, আইইউডি, বাচ্চাটা মরে যাবে প্রলং লেবারের জন্য। আর তারপরে কনসিকুয়েন্স মায়ের জন্য কি, মায়ের ব্লাডের একটা ফিস্টুলা হয়ে যাবে, তার মানে ইউরিনারি ফিস্টুলা। তো ফিস্টুলার কনসিকুয়েন্সে কি খারাপ, সারা বছর পেশাব ঝরতে থাকবে, আর মাটা এই যে আইসোলেট হলো, এই তাকে বার করে দিল ঘর থেকে, আর ওকে ঘরে দিতে রাজি হবে না। তাহলে দেখো ওর তো দোষ ছিল না কোনো। তা কাজে আমাদের এই হলো হেলথ কনসিকুয়েন্সেস। কিছু সামাজিক কনসিকুয়েন্স বলি, সেটা হলো এই বাচ্চাদের স্কুলে পড়তো কোনো সময় 7-8 পর্যন্ত পড়ছে হয়তো, আর পড়ালেখা হবে না। বিকজ দেখা গেছে যারা একবার ম্যারিড হয়ে যায় পড়তে পড়তে, তাদের আর স্কুলে যাওয়া হয় না, ড্রপ আউট, স্কুল থেকে ড্রপ আউট হয়ে যায়। তাহলে ড্রপ আউট হইলে কি হলো, ওর না কেরিয়ার তৈরি হলো, কেরিয়ার তো পরের বিষয়, সে পড়ালেখারও শেষ করতে পারলো না, আর তার কেরিয়ারও তৈরি হলো না। কাজেই সে এখন এই ঘর সংসার নিয়ে, বাচ্চা পালতে নিয়ে জীবনটা শেষ হয়ে গেল। তাই না? এগুলি আর একটা কনসিকুয়েন্স বলি আর্লি ম্যারেজের এবং আর্লি চাইল্ড বিয়ারিংয়ে, সেটা হলো কিছু ডিজিজ ওদের বেশি হয়, যেমন সিএসআরবিস মানে জরায়ুর ক্যান্সার। যত আর্লি বিয়ে হবে ততই তার জরায়ুতে ক্যান্সার হওয়ার চান্সটা বেশি। কাজে হেলথ হ্যাজার্ড অনেক বেশি এই অ্যাডোলেসেন্টের যদি আমরা বিয়ে শাদী দিই, ডিউরিং প্রেগনেন্সির আগে, ডিউরিং প্রেগনেন্সি, ডিউরিং ল্যাকটেশন, তারপরে হইলো বাচ্চা, ঠিক আছে, আচ্ছা বাচ্চা হয়ে গেল, এখন এই বাচ্চা পালন করতে ওর তো হিমশিম খাইতে হচ্ছে, বিকজ ও তো জানেই না কী করতে হবে। এবং এদের পিউরপুরাল ব্লু নামে একটা কথা হয়। পিউরপুরাল ব্লু মানে কি, যে ও সাইকোলজিক্যালি সে খুব ডিপ্রেসড হয়ে যায়। এটা এই বাচ্চা পালবে কী করে, কী আশা কী বেশি ইত্যাদি না। তখন সবাই আত্মীয় স্বজন সবাই বলতে থাকে ভূতে ধরছে, পাগল হয়ে গেছে। পিপল ব্লু যে হয় তো সাইকোলজিক্যাল ডিপ্রেস থাকে। তার কাজে এইগুলো আমাদের অ্যাটেনশন দিতে হবে ইফ এই বাচ্চাগুলির স্বাস্থ্য ভালো রাখতে চাই। তারপরে ফ্যামিলি প্ল্যানিংয়ের জন্য একটা সমস্যা, এটা যে বাচ্চা হয়ে গেল, এখন তো ফ্যামিলি প্ল্যানিং নিতে হবে, তাদের অ্যাক্সেস নাই। 18 বছর আগে ফ্যামিলি প্ল্যানিং ঘরে গেলে কোনো শক্ত ফ্যামিলি প্ল্যানিং দিতে চায় না, মানে এটা গভর্নমেন্টের এটা নির্দেশ, হয়তো এখন হয়তো চেঞ্জ হতে পারে। তো এই যে তার আনমেড ফ্যামিলি প্ল্যানিং নিড, এটাও তাদের পূরণ করতে হবে। তো কাজেই আমার মনে হয় এই যে এই জিনিসগুলি যাদের অ্যাডোলেসেন্টের বিয়ে সাথে দেওয়া, তার কনসিকুয়েন্স সম্পর্কে আমাদের ওয়াকিবহাল থাকতে হবে। এখন গভর্নমেন্টে অনেক সেট করা আছে, গভর্নমেন্ট কমিটেড যে 2041 সনের আগে বাল্যবিবাহ বন্ধ হয়ে যাবে, 2030 সনের মধ্যে অনেক 70-80% কমায় আনতে হবে। কিন্তু যে হারে চলছে এখন এই বাল্যবিবাহ রেট, এটা কমাতে গেলে আমাদের যথেষ্ট 8 থেকে 12 গুণ এফোর্ট দিতে হবে টু ডু দ্যাট থিংস, যে বাল্যবিবাহ কমানোটা। গভর্নমেন্টে অনেক প্রোগ্রাম আছে, যেমন অ্যাডোলেসেন্ট হেলথ পলিসি আছে, এগুলি যদি ইমপ্লিমেন্ট করা যায়। গভর্নমেন্টের নিয়ম আছে 19 বছর আগে হবে না, কিন্তু তাদের 19 বছর আগে বাচ্চা বিয়ে দেওয়া যাবে না, মেয়েদের ছেলেদের বেলা 21 বছর আগে, কিন্তু সেগুলো লুপ হলো আছে। তার মধ্যে আবার কিছু কথাও আছে, ইফ নামে একটা কথা আছে, যদি দরকার লাগে দিবে, এই যদি দরকার লাগে দিবে বলেই শেষ। তো সবাই ওইটার সুযোগ নেয়, সবাই ওইটার সুযোগ নিয়ে বাচ্চাটাকে বিয়ে শাদী দিয়ে দেয়। এই যে বাল্যবিবাহ হচ্ছে, তার পরবর্তী সময় আসলে কোনো পরীক্ষা নিরীক্ষা তার প্রয়োজন হয় কিনা, কিংবা স্বাস্থ্যকর্মীরা তো এখন আসলে রয়েছে, কিংবা বাড়ি বাড়ি যাচ্ছেন, তাদের কাছ থেকে পরামর্শ তারা গ্রহণ করতে পারেন কিনা? হ্যাঁ, অবশ্যই পারে। যে বলছিলাম যে ওরা যখন বিয়ে শাদী হয়ে যায়, আর্লি বিয়ে হয়েও যদি যায়, তো ওদের 20-এর আগে বাচ্চা নেওয়া ঠিক হবে না, কনসেপ্ট করবে না। এই যে কনসেপ্ট করবে না, সেটা কি কি পন্থা নিতে হবে, কি ব্যবস্থা নিতে হবে, শুধু ওই মেয়েটাকে বুঝিয়ে বললে চলবে না, তাদের ইনমেট যারা আছে, হাজব্যান্ড, শাশুড়ি, বাপ মা, এদেরকে নিয়েও বুঝিয়ে বলতে হবে যে ওর 20-এর আগে বিয়ে দিলে এই কনসিকুয়েন্সগুলি হবে, কাজে আপনারা এইভাবে এই সমস্ত মেথড নিয়ে প্রেগনেন্সি প্রিভেন্ট করতে পারেন। আর যদি যখন যখন প্রেগনেন্সির কথা ভাববে, তখন তার কিছু টেস্টের দিকে যেতে হতে পারে। সেটা হলো একটা হিমোগ্লোবিন টেস্ট করে দেখবে যে হিমোগ্লোবিন খুব কম কিনা, নিউট্রিশনের স্ট্যাটাসটা কেমন, ওর আগে ফিট কিনা ফর প্রেগনেন্সি, সেই ফিটনেস দেখে তারপর তাকে অ্যালাউ করা যেতে পারে যে তোমার 20 বছর হয়ে গেছে, না ইউ ক্যান ট্রাই ফর প্রেগনেন্সি। এবং ওই সঙ্গে অ্যাডভাইসটা দিয়ে আসতে হবে, যদি প্রেগনেন্সি হয়ে যায় তুমি কিন্তু রেগুলার ইন্টারনাল চেক আপে থাকবা। এবং আর একটা অ্যাডভাইস ফ্রম দ্য ভেরি বিগিনিং দিতে হবে, প্রথম থেকে ডেলিভারি গ্রামে করতে পারবো না, ডেলিভারির জন্য তুমি সরকারি ইনস্টিটিউশনে ডেলিভারি করবে, কমপ্লিকেশন এড়াবার জন্য ইনস্টিটিউশনে ডেলিভারি করবে। এই যে বাল্যবিবাহ, আপনি বলছিলেন যে স্বামী এবং স্ত্রীর বয়সের পার্থক্য থাকা প্রয়োজন, সেই পার্থক্যটি আসলে
কেমন হতে পারে বা কত বছরের হতে পারে? কিছুটা পার্থক্য থাকা প্রয়োজন, কিন্তু খুব বেশি পার্থক্য হলে তো যেমন সে যদি তার কাছে 10-15 বছরের সিনিয়র হয়ে যায়, তাহলে তো সে সব কিছু ইম্পোজ করতে চাইবে ওই বাচ্চাটার উপরে, কাজে অ্যাডজাস্টমেন্ট কম হবে। কাজে ধরো 3 বছর 4 বছর এরকম হয়, সেটা একটা অ্যাডজাস্টেবল। কিন্তু খুব বেশি এইজ হলে অ্যাডজাস্ট করা কঠিন হয় ছোটো বাচ্চার জন্য, সেটা বলছিলাম। কাজে অ্যাডজাস্ট করার জন্য আমার 3-4 বছরের গ্যাপ একটা থাকলে মোটামুটি একটা আন্ডারস্ট্যান্ডিং থাকে আর কি। বাল্যবিবাহের পরবর্তী সময়ে যে প্রেগনেন্সি, সেখানে আসলে এই যে প্রি এক্লাম্পসিয়া এবং এক্লাম্পসিয়ার কথা বলছিলেন, পাশাপাশি আমরা আরও কিছু স্বাস্থ্য ঝুঁকি দেখি, সেই সমস্যাগুলো উত্তরণে কি কি করণীয়? এমনিতেই সাধারণ প্রেগনেন্সি, সাধারণ লোকের যেরকম কমপ্লিকেশন হতে পারে প্রেগনেন্সি, ওরও তাই হতে পারে। কিন্তু ওর জন্য স্পেশাল যেটা বললাম, এনিমিয়া, হ্যাঁ, রক্তশূন্যতা, সেটা ওভারকাম করার জন্য তাকে নিউট্রিশন, ডায়েট, আয়রন, ক্যালসিয়াম কখন থেকে শুরু করবে, কীভাবে খাবে, গভর্নমেন্টের কোন সোর্সে আয়রনটা পাওয়া যায়, সেটা তাই অ্যাভেলেবেল কিনা সেটা দেখে আমাদের খেয়াল রাখা দরকার। অন্য কিছু নিউট্রিশন, খাওয়া দাওয়ার প্রতি খেয়াল, যারা ঘরে থাকে তাদের বলতে হবে যে ওর খাওয়ার দরকার বেশি। কেন বেশি? বিকজ ওর বাচ্চা আর মা দুজনের জন্য প্রয়োজন, সেক্ষেত্রে সেই নিউট্রিশনের দিকে খেয়াল রাখতে হবে। 2 নম্বর হলো রেগুলার চেক আপে থাকতে হবে। কেন কি কখন যে কোন সময় কোন সমস্যা এসে যাবে বলা তো যাচ্ছে না, না? যেমন ধরো, যেমন হয় ব্লাড প্রেশার না হয় দেখলামই, কিন্তু বাচ্চার পজিশন তো ঠিক না থাকতে পারে। বাচ্চার পজিশনটা হয়তো কেফালিক না থেকে ওটা ট্রান্সভার্স আছে, ও ডেলিভারিতে পদ্ধতি হবে না। কাজে স্বাস্থ্যকর্মীদের উচিত হবে তাদের এই নিউট্রিশন সম্পর্কে, ইন্টার চেক আপ সম্পর্কে, ডেলিভারি সম্পর্কে, ওই সময় ফ্যামিলি প্ল্যানিং পরবর্তী কী নেবে সেই সম্পর্কে, এবং বাচ্চার পোস্টন্যাটাল কেয়ারের ইম্পর্টেন্স এবং পোস্টন্যাটাল কেয়ার হাউ ফ্রিকুয়েন্টলি করবে সেই সম্পর্কে তাদের অ্যাডভাইস দেওয়া। নিশ্চয়ই। অ্যান্টিনেটাল ভিজিট, সেটি আসলে ন্যূনতম কতগুলো প্রয়োজন এবং কোন জায়গা থেকে সেই সার্ভিসটি তারা গ্রহণ করবেন? অ্যান্টিনেটাল কেয়ার করার উদ্দেশ্য কি? প্রথম হলো উদ্দেশ্য হলো টু গিভ অ্যাডভাইস রিগার্ডিং ডায়েট, চলাফেরা সম্পর্কে। 2 নম্বর হলো টু আইডেন্টিফাই তার কোনো কমপ্লিকেশন হচ্ছে কিনা সেটা আইডেন্টিফাই করা এবং অ্যাডভাইস দেওয়া। এইটা WHO নিয়ম অনুসারে আমরা আগে যখন করতাম তখন প্রত্যেক মাসে একবার করে করতাম, না, 7 মাস পর্যন্ত, এরপরে 2 সপ্তাহ পর্যন্ত আপ টু 36 পর উইকলি। কিন্তু WHO একটা ফিক্স করে, যেহেতু হয় না, ইন্টেলিজেন্স হয় না সব আমাদের থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিতে হয় না বেশি, সেজন্য WHO ঠিক করে দিয়েছিল যে অ্যাটলিস্ট 4 ভিজিট যেন হয়, অ্যাটলিস্ট। সেটা হলো বুকিংয়ের সময় একটা, মানে 16 সপ্তাহ আগে একটা, 24-এ একটা, তারপর 32 থেকে একটা, শেষের দিকে। কিন্তু WHO এখন আবার একটু মডিফাই করছে, তারা একটু শেষের দিকের যে ভিজিটগুলি সেগুলির নাম্বার একটু বাড়াই দিয়েছে, কারণ ওই সময় কমপ্লিকেশন বেশি হয় তো। আবার 36-এর পরে প্রেজেন্টেশন, বাচ্চা ঠিক আছে কিনা এগুলো বোঝার, বাচ্চার সাইজ টাইজ, সেটা আরেকটু বাড়াই দিচ্ছে। কাজে এই মিনিমাম 4টা ভিজিট যেন তারা ঠিকঠাক মতো দেয়। এবং ভিজিটে যাবে যখন, হেলথ ভিজিটরদের কী কাজ, তার ব্লাড প্রেশার, ওজন, অ্যানিমিয়ার লক্ষণ, ইউরিন ইনফেকশনের কোনো লক্ষণ আছে নাকি ইত্যাদি, তারপর বাচ্চার প্রেজেন্টেশনটা কেমন, বাচ্চার সাইজটা বাড়ছে কিনা, এসব, মায়ের ওজন গেইনটা ঠিক হয়েছে কিনা, এসব তার দেখবে, দেখে অ্যাকর্ডিংলি অ্যাডভাইস দেবে। নিশ্চয়ই। বাল্যবিবাহের স্বাস্থ্য ঝুঁকির এই বিষয়গুলো নিয়ে আপনার কাছ থেকে আমরা আরও শুনবো, তবে তার আগে আমাদের এই অনুষ্ঠানে একটি নিয়মিত সেগমেন্ট হচ্ছে বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ সম্পর্কে আমাদের দর্শকদের জানিয়ে দেয়া। প্রিয় দর্শক, দেখছেন স্বাস্থ্য প্রতিদিন। কথা হচ্ছিল খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়, বাল্যবিবাহের স্বাস্থ্য ঝুঁকি নিয়ে। অনুষ্ঠানের পর্যায়ে দেখে নেব বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ সম্পর্কে আমাদের পুষ্টিবিদের কাছ থেকে। আমাদের দেশের অনেক মেয়েরাই বিয়ের পরে বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন হয়। তার মধ্যে একটি অন্যতম বড় সমস্যা হলো মেয়েদের ফার্টিলিটি কমে যাওয়া, অর্থাৎ মেয়েরা কনসেপ্ট করতে চায় না। সেক্ষেত্রে অনেকগুলো বিষয় এখানে কাজ করে, যেমন মেয়েদের বয়স, ওজন এবং বিভিন্ন হরমোনাল সমস্যা। ফার্টিলিটি বৃদ্ধির জন্য অবশ্যই আপনাকে পুষ্টিকর খাবার প্রতিদিন খাদ্য তালিকায় রাখতে হবে এবং সেই সাথে খেয়াল রাখতে হবে শরীরের অতিরিক্ত ওজন নিয়ন্ত্রণে রাখা। যদি আপনার শরীরের ওজন বেশি হয়ে যায়, সেক্ষেত্রে আপনাকে কম পরিমাণে খাবার গ্রহণ করতে হবে, কিন্তু সেই খাবারটা অবশ্যই সুষম এবং পুষ্টিকর হতে হবে। ফার্টিলিটি বৃদ্ধির জন্য ভিটামিন ডি এর গুরুত্ব অনেক বেশি। ওভুলেশন বা হরমোনাল ব্যালেন্সের জন্য ভিটামিন ডি এর গুরুত্ব অনেক। আমাদের দেশের মেয়েদের বেশিরভাগই দেখা যায় যে ভিটামিন ডি এর ডেফিসিয়েন্সি তৈরি হয়েছে। সেক্ষেত্রে গ্রামে যারা থাকে তাদের ভিটামিন ডি এর ডেফিসিয়েন্সি তুলনামূলক কম হয়, কারণ তারা সকালবেলায় রোদটা স্কিনে পাচ্ছে। কিন্তু আমাদের দেশের শহরের মেয়েরা সবসময় অফিস এবং ঘরের মধ্যে থাকার কারণে পর্যাপ্ত পরিমাণ সূর্যের আলো না পাওয়ায় তাদের শরীরে ভিটামিন ডি তৈরি হচ্ছে না।
সেক্ষেত্রে তারা অবশ্যই সকালবেলা সূর্যের আলোতে একটু বসবে এবং ভিটামিন ডি জাতীয় খাবার খাদ্য তালিকায় রাখবে। ভিটামিন ডি এর মধ্যে যেসব খাবারগুলো পাওয়া যায় সেগুলো হলো ডিম, দুধ, মাছ, মাছের তেল ইত্যাদি। ভিটামিন ই স্পার্ম এবং এগের অবস্থাকে ভালো করে। ভিটামিন ই জাতীয় খাবারের মধ্যে রয়েছে অলিভ অয়েল, সানফ্লাওয়ার অয়েল, বাদাম, পেঁপে এবং অন্যান্য গাঢ় সবুজ শাকসবজি। ভিটামিন সি আমাদের হরমোন এবং ফার্টিলিটিকে বৃদ্ধি করে এবং ভিটামিন সি জাতীয় খাবারের মধ্যে রয়েছে টক জাতীয় ফল, ব্রোকলি, টমেটো ইত্যাদি। জিঙ্ক বডিতে 300 ভিন্ন এনজাইমের সাথে কাজ করে আমাদের বিভিন্ন অর্গানগুলোকে ভালো রাখে এবং জিঙ্কের অভাব হলে দেখা যায় প্রথম দিকে মিসক্যারেজ হয়ে যেতে পারে। এছাড়াও জিঙ্ক ছেলেদের ফার্টিলিটি বৃদ্ধিতে সহায়তা করে। গরুর মাংস, মটরশুঁটি, দই, মিষ্টি কুমড়ার বিচি প্রভৃতি খাবার থেকে আমরা জিঙ্কের চাহিদা পূরণ করতে পারি। মনে রাখতে হবে জিঙ্ক রান্নায় নষ্ট হয়ে যায়। ওমেগা 3 সম্পন্ন খাবার ফার্টিলিটি বৃদ্ধিতে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ডিম, ডাল, কিছু সবজি এবং মাছ এবং মাছের তেল থেকেও আমরা ওমেগা 3 চাহিদা পূরণ করতে পারি। যারা এই ফার্টিলিটি সমস্যায় ভুগছেন তাদের জন্য একটি উপদেশ, আপনারা প্রতিদিন খাদ্য তালিকায় সব পুষ্টি উপাদানযুক্ত খাবারগুলোকে যুক্ত করুন এবং প্রতিদিন সূর্যের আলোতে 5 মিনিট করে বসুন। বাল্যবিবাহের স্বাস্থ্য ঝুঁকি এর মধ্যে আসলে ভ্যাকসিনেশনের কোনো ভূমিকা রয়েছে কিনা? অবশ্যই দেশে স্কুল পর্যায়ে কিন্তু এখন ভ্যাকসিনেশন, মিজেলস ভ্যাকসিন দেওয়া হয়, বা যারা 10 থেকে 40 বছর পর্যন্ত যে তাদের 5টা টিকা দেওয়া হয়। কিন্তু অনেকে সেই টিকা অ্যাভেল না করে, তাহলে ডিউরিং প্রেগনেন্সি তার কিছু কিছু ভ্যাকসিন নেওয়া প্রয়োজন। একটা হলো টিটানাস টক্সয়েড, এটা 16 উইকের পর থেকে মিনিমাম 2টার জন্য, যদি আগে না নিয়ে থাকে তা মিনিমাম 2টা নেয়। আর আগে যদি মেয়েটা নিয়ে থাকে 5টা, তাহলে এই প্রেগনেন্সিতে আর টিটানাস ভ্যাকসিন নিতে হবে না। আর একটা ভ্যাকসিন গুরুত্বপূর্ণ, সেটা হলো যে এলাকায় হেপাটাইটিস বি প্রিভিলেন্স বেশি, যে এলাকায় হেপাটাইটিস বি এর মানে জন্ডিসের প্রিভিলেন্স, ভাইরাসের প্রিভিলেন্স বেশি, সেইখানে হেপাটাইটিস বিও নিতে পারে ডিউরিং প্রেগনেন্সি। এছাড়া অন্য ভ্যাকসিন ইউজুয়ালি আমরা প্রেগনেন্সিতে দেই না। আর যদি যেটা আমাদের খুবই একটা ঝামেলা গেল, যে করোনার সময় যে ভ্যাকসিনটা, ওটা প্রেগনেন্সিতে অ্যালাউড। তো কাজে এই 3টে ভ্যাকসিন আমরা প্রেগনেন্সি দিতে পারি। টিটানাস চোখ বন্ধ করে দেওয়া যেতে পারে, আর যেমন হেপাটাইটিস বি ভ্যাকসিন যদি প্রিভিলেন্স বেশি থাকে ওই এলাকায় তাহলে নিতে পারে। আর করোনা তো আর আল্লাহ না করুক আর করোনা না হয় আমাদের, করোনার ভ্যাকসিনটা প্রেগনেন্সিতে দেওয়া যেতে পারে, এতে কোনো সমস্যা নেই। অনেক ধন্যবাদ আপনাকে আমাদের আজকের এই অনুষ্ঠানে আসার জন্য। আপনাকেও ধন্যবাদ, এনটিভিকে ধন্যবাদ, সবাইকে ধন্যবাদ। প্রিয় দর্শক, এতক্ষণ দেখছিলেন স্বাস্থ্য প্রতিদিন। কথা হচ্ছিল খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়, বাল্যবিবাহের স্বাস্থ্য ঝুঁকি নিয়ে। আশা করি আমাদের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো আপনাদের অনেক বেশি উপকারে আসবে। অনুষ্ঠানের পর্যায়ে দেখে নেব কি থাকছে আগামী পর্বে স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে। রুট ক্যানেলটা হচ্ছে আমাদের দাঁত যখন কোনো কারণে আঘাতপ্রাপ্ত হয় বা কোনো ক্যাভিটি হয় বা ক্যারিজ হয়, এবং সেটা হয়ে যখন দাঁতের মেইন যে নার্ভ বা মজ্জা সেটাকে ধরে ফেলে, তখন প্রচণ্ড ব্যথার সৃষ্টি হয়। তো সেই সময় আমরা দাঁতটাকে সংরক্ষণ করার চেষ্টা করি। অনেকে ফেলে দেওয়ার প্ল্যান করে, বাট এটা ফেলে না দিয়ে দাঁতটাকে কনজারভেটিভ ট্রিটমেন্টের মাধ্যমে সংরক্ষণ করাই হচ্ছে রুট ক্যানাল ট্রিটমেন্ট। এবং সেক্ষেত্রে দাঁতের যে ইনফেক্টেড নার্ভটা থাকে, মজ্জাটা থাকে, সেটাকে আমরা বিভিন্ন প্রসিডিউর এবং কিছু প্রোটোকলের মাধ্যমে আমরা সেই নার্ভটা বের করে সেখানে আর্টিফিশিয়াল ম্যাটেরিয়াল দিয়ে আমরা সিল করে দিই। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় আপনাদের পছন্দের অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com এ। এছাড়া এনটিভির সব জনপ্রিয় অনুষ্ঠান ও খবরের আপডেট পেতে ভিজিট করুন আমাদের ইউটিউব চ্যানেল ও ভেরিফাইড ফেসবুক পেজে। আজ এখানেই শেষ করছি, আগামীতে আবারও দেখা হবে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এনটিভির সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।